আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি ভিন্ন বিষয়ে আমরা কথা বলবো। ভিন্ন বিষয়টির মধ্যে এটিকে আমরা বলতে পারি নাগরিকের রাষ্ট্রচিন্তা। যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে বাস করি, এই দেশকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আমরা এই দেশের কল্যাণে করে থাকি। আমরা সবাই প্রত্যেকেই, আমরা যারা এই দেশের বাসিন্দা তারা দেশকে ভালোবাসি। শুধুমাত্র যারা দুর্নীতিপরায়ণ এবং যারা বিভিন্নভাবে দেশের সম্পদ লুট করে তাদেরকে আমরা দেশপ্রেমিক কোনোভাবেই বলতে পারবো না। তো নাগরিকের রাষ্ট্রচিন্তায় আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই দুটো বিষয়ে আমরা মূলত কথা বলবো। একটি হচ্ছে আমাদের রাজধানী ঢাকা। রাজধানী ঢাকা একটি মেগা সিটি, প্রায় 2 কোটির মতো জনগণের হয় বসবাস অথবা আনাগোনা প্রতিদিন হয়। তো এই বিশাল শহরে আমরা গত রমজানে দেখতে পেলাম যে ভয়াবহ যানজট এবং মানুষের যাতায়াত এবং স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠে মাঝে মধ্যেই। তো এই যানজট থেকে মুক্তির জন্য আমাদের সরকার অনেক বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে থাকেন। আমাদেরকে এই স্বল্প মেয়াদী 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 মাস মেয়াদী ব্যবস্থা নিলে হবে না। আমাদেরকে এমন একটা ব্যবস্থা নেওয়া দরকার যে ব্যবস্থাটি আমাদেরকে আগামী 50 বছর পর্যন্ত বা 100 বছর পর্যন্ত দেশ যতদিন টিকে থাকে যাতে সমস্যা না হয়, এরকম দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। তো এই প্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে যেটি ভেবেছি বা যেটি মনে করি, অনেকেই ভেবেছেন, অনেকেই জানেন, অনেকেই হয়তো ভাবেন, এভাবে চিন্তা করতে হয়তো পছন্দ করেন যে আমাদের দেশ যেহেতু একটি ল্যান্ডলক, একটি ছোট একটি দেশ এবং আমাদের পর্যাপ্ত ভূমির অভাব রয়েছে এবং বিশাল জনগোষ্ঠী, আমাদের এই ঢাকাকে বাসযোগ্য করতে হলে এবং আগামী 50 বছর পরেও যাতে ঢাকা বাসযোগ্য থাকে তার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে আমাদের মালয়েশিয়ান যে রাজধানী স্থানান্তর করার যে একটি উদাহরণ আমাদের সামনে রয়েছে। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে প্রশাসনিক রাজধানী তারা সরিয়ে নিয়ে পুত্রজায়ে নিয়ে গিয়েছেন। তো এই পুত্রজায়াতে নিয়ে যাওয়ার কারণে প্রশাসনিক রাজধানী যেহেতু চলে গেছে, প্রায় বিশাল একটা জনসংখ্যার বা কর্মক্ষম জনগোষ্ঠীর একটা মুভমেন্ট এখানে হয়। এবং যদি আমাদের ঢাকা থেকে আমাদের প্রশাসনিক রাজধানী সচিবালয়, ব্যাংকিং হেডকোয়ার্টার্স, বিজনেস হেডকোয়ার্টার্স সমূহ এবং বিভিন্ন রকম বিমা কোম্পানি বা এই যে অধিদপ্তরগুলো রয়েছে, এগুলো আমরা যদি ঢাকার বাইরে পূর্বাচল অথবা এরকম কোনো জায়গায় একটা স্যাটেলাইট টাউন বানিয়ে সেখানে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আগামী 10, 20, 50 বছর ধরে এটার সুফল আমাদের দেশ লাভ করতে পারে। এখন এটি করার জন্য অনেক আহামরি কাজকর্ম করতে হবে তা নয়, বরং আমাদের দেশের রিয়েল এস্টেট কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে পরামর্শ করে এবং তাদের সহযোগিতা নিয়ে যদি দ্রুততম সময়ে একটা স্যাটেলাইট টাউন তৈরি করা হয় এবং সেখানে এই সচিবালয় থেকে শুরু করে বিভাগীয় অধিদপ্তর এবং হেডকোয়ার্টার্সগুলোকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা মনে করি যে বিরাট একটা জনগোষ্ঠী ঢাকামুখী আগমন এবং ঢাকায় অবস্থান এটি প্রয়োজন হবে না। এবং ঢাকা থেকে এখান থেকে যদি কমিউটার ট্রেন এবং বিভিন্ন রকম যাতায়াত ব্যবস্থা ভালো করা হয়, তাহলে ওখান থেকে যারা অফিস আদালত করতে চান করতেও পারবেন। এবং ঢাকা সিটিটি আমার মনে হয় যে আগামী কয়েক যুগের জন্য একটি বাসযোগ্য একটি সুন্দর সিটি হবে এবং যানজটও কমে যাবে। এবং আগের দিনে যে রাজা বাদশাদের যে শাসন ছিল সেটার কথা যদি আমরা বিবেচনা করি, রাজাদের সকল ইউনিট হেডস অথবা চিফ অফ স্টাফস যারা আরও মন্ত্রী এবং উজির যারা ছিল তাদের সবাইকে তারা রাজার রাজপ্রাসাদের আশেপাশেই থাকতো, যাদেরকে অল্প সময়ের ব্যবধানে তাদেরকে পাওয়া যায়। তো যদি সকল বিভাগীয় প্রধান এবং অধিদপ্তর সচিবালয় থেকে শুরু করে সব আমাদের দেশের যে প্রশাসনিক হেড যারা রয়েছেন তাদেরকে যদি একই কাছাকাছি জায়গায় থাকে, তাহলে এবং 5 মিনিটের ব্যবধানে 5 মিনিটের হাঁটা পথে যদি তাদেরকে সবাইকে পাওয়া সম্ভব হয়, এই মিটিং করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হবে না, তাদেরকে 5 মিনিটের নোটিশে বা 1 ঘন্টার মধ্যেই যত গুরুত্বপূর্ণ মিটিং এগুলি করা সম্ভব হবে। এবং লক্ষ লক্ষ মানুষ এই ঢাকা সচিবালয়ের উদ্দেশ্যে অথবা বিভিন্ন ব্যাংকিং হেডকোয়ার্টার্স থেকে শুরু করে ব্যবসায়িক এবং প্রশাসনিক হেডকোয়ার্টার্সগুলিতে আসার জন্য ঢাকামুখী হবে না। তারা ওই প্রশাসনিক হেডকোয়ার্টার্স পুত্রজায়া স্টাইলে মালয়েশিয়ার মতো ওখানে যারা যেতে পারেন এবং এর মাধ্যমে ঢাকার লোড কমানো সম্ভব হবে এবং যুগের পর যুগ ধরে ঢাকাবাসী এবং বাংলাদেশের মানুষ এই সুবিধা পেতে পারেন। আরেকটি বিষয়ে আমি কথা বলতে চাই,
এটি নিয়ে অনেকেই কথা বলছেন। বর্তমানে এই সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা, সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা একটি প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা হিসেবে বাংলাদেশে রয়েছে, কিন্তু যদিও বা বিগত সংসদীয় নির্বাচনগুলি বেশিরভাগই পক্ষপাতদুষ্ট এবং স্বৈরাচারী সরকারের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দুর্নীতিগ্রস্তভাবে নির্বাচনগুলো হয়েছে, এবং স্বৈরাচারী সরকার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য এই পক্ষপাতদুষ্ট নির্বাচনগুলি করেছে, যেগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এর আগে আমাদের দেশে ছিল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। একজন সৎ লোকের পক্ষে ভোট দিয়ে যদি আমরা একজন সৎ প্রেসিডেন্ট বানাতে পারতাম, একটা প্রশাসন তুলনামূলকভাবে সৎ এবং দক্ষ একটি প্রশাসন তৈরি করা একজন সৎ ব্যক্তির পক্ষে আমরা মনে করি যে তুলনামূলকভাবে সহজ। এখন এই যে সংসদীয় ব্যবস্থা, এটি একটি অনেকটা সিন্ডিকেটেড সিস্টেমের মতো হয়ে গেছে। প্রত্যেক জায়গায় এক একজন এমপি অথবা যেখানে জনগণের প্রতিনিধি হওয়ার কথা ছিল তারা না হয়ে তারা একটা সিন্ডিকেট করে তুলেছেন, এবং মাস্তান বাহিনী গড়ে তুলে পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে মানুষদের অধিকার খর্ব করার জন্য এবং অধিকার খর্ব করে নিজেদের পেশিশক্তি প্রদর্শন এবং নিজেদের স্বার্থ এবং আখের গোছানোর কাজ করেছেন। বর্তমানে ইউনূস সাহেব আছেন, অথবা এর আগে জিয়াউর রহমান সাহেব ছিলেন, রাষ্ট্রপতি এরশাদ ছিলেন। যদিও অনেকেরই সত্যতা নিয়ে প্রশ্নবিদ্ধতা থাকতে পারে। তো জিয়াউর রহমান সাহেব যে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা করেছিলেন সেটি বাংলাদেশে ব্যাপকভাবে সমর্থিত হয়েছিল, এবং এই বর্তমানেও যদি কোনো ব্যক্তি, যেমন বর্তমানে এখন যদি তারেক রহমান সাহেব আছেন, অথবা ইউনূস সাহেব, অথবা যে কোনো ব্যক্তি, অথবা ডাক্তার শফিকুর রহমান সাহেব, যে কোনো একজন যদি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেন এবং এদের মধ্যে কেউ যদি বিজয়ী হন, তো তার পছন্দসই একটি দক্ষতা এবং যোগ্যতার আলোকে যদি একটি প্রশাসন গড়ে তোলেন, যেটি আমেরিকান পদ্ধতির শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, এটি যদি বাংলাদেশে করা হয়, আমাদের মনে হয় যে সৎ ব্যক্তির পক্ষে বেশি ভূমিকা রাখা সম্ভব হবে। যদি এখানে বলা হয় যে সংসদীয় ব্যবস্থা যদি থাকে, সেটি একজন ব্যক্তির পক্ষে মডিফাই করা বেশ দুরূহ এবং কঠিন, এবং সৎ ব্যক্তির পক্ষে এটি মডিফাই করাও মুশকিল। এই জন্যে আমরা মনে করি বাংলাদেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার দিকে ফিরে যাওয়া উচিত, এবং রাষ্ট্রপতি শাসিত সরকারে একজন সৎ ব্যক্তির পক্ষে দেশের মানুষের মন জয় করে সুন্দর একটি রাষ্ট্র গঠন করা তুলনামূলকভাবে সহজ। এবং বাংলাদেশে যেহেতু অনেক দুর্নীতিপরায়ণ সিন্ডিকেট বা সিস্টেম রয়েছে, এই সিস্টেমগুলোকে মোকাবেলা করার জন্য সৎ ব্যক্তির শাসন অত্যন্ত জরুরি। আমি আশা করব যে যদি কারো এ ব্যাপারে মন্তব্য থাকে আমাদের সাথে মন্তব্য করতে পারেন, অথবা আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। আজকের এই পর্বে সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাই, এবং আমরা মনে করি যে এই যেহেতু দুটো বিষয় আলোচনা করলাম, এটি দুটো বিষয় আলোচনার দাবি রাখে, এবং জনগণ যদি চায় এই বিষয়গুলো বাস্তবায়ন করে আমরা দেশের কল্যাণে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।